আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাড়িতে যে যেখানে অবস্থান করছো সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো তোমাদের প্রত্যেকের সুস্থতা কামনায় আমি আজকে তোমাদের রসায়নের ক্লাস শুরু করেছি। তা আমি তোমাদের গত ক্লাসে অরবিটাল সংকরণ এবং সেখানে যে বিভিন্ন যে যৌগ তাদের যে আকৃতি, তাদের আকৃতির উপরে সংকরণের যে প্রভাব, তারপর লোন পেয়ার ইলেকট্রনের কি প্রভাব, সেই বিষয়গুলো নিয়ে ডিটেলস আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমরা 3 নম্বর অধ্যায়ের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, আমরা সন্নিবেশ বন্ধন নিয়ে কথা বলবো, পোলারিটি, পোলার আয়ন এবং আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা আসি সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন কাকে বলে? সেটা হচ্ছে কি, যে আমরা জানি যে সমযোজী বন্ধন কাকে বলি সেটা আমরা জানি। আমি সমযোজী বন্ধন থেকে সন্নিবেশ বন্ধনে আসি। সমযোজী বন্ধন হচ্ছে যে দুইটা পরমাণু যখন ইলেকট্রন শেয়ার করে, একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে, একজন একটা ইলেকট্রন দিল, আরেকজন একটা ইলেকট্রন দিল, ইলেকট্রন যুগল তৈরি করে। সেই ইলেকট্রন যুগল উভয় পরমাণু যখন সমভাবে শেয়ার করে যে বন্ধন হয় সেটি হলো সমযোজী বন্ধন। আর সন্নিবেশ বন্ধন হচ্ছে যে এটিও এক ধরনের সমযোজী বন্ধন। সন্নিবেশ বন্ধনটা এখানে কি হচ্ছে, এখানে যে দুইটা পরমাণু, ভিন্ন ভিন্ন পরমাণু হতে পারে, একই পরমাণু হতে পারে, দুইটা যে পরমাণু নিয়ে যে অণু গঠিত হয় তখন, বা আয়নের ক্ষেত্রে আয়নের সংযোগকালে যখন কি হয়, একটা পরমাণু, দুইটা পরমাণু ইলেকট্রন দেবে না, যে কোনো একটা পরমাণু এক জোড়া ইলেকট্রন সরবরাহ করছে এবং অপর পরমাণু কোনো ইলেকট্রন দিচ্ছে না। সেই ইলেকট্রন জোড়া সরবরাহ করে ইলেকট্রন যুগল তৈরি করলো। এই ইলেকট্রন যুগল উভয় পরমাণু সমভাবে শেয়ার করার মাধ্যমে তাদের মধ্যে যে বন্ধন হয় তাকে আমরা বলবো সন্নিবেশ বন্ধন। তাহলে বিষয়টা হচ্ছে যে সমযোজিতে উভয় পরমাণু শেয়ার করে ইলেকট্রন যুগল করার পরে উভয় আবার সমভাবে শেয়ার করছে, কিন্তু সন্নিবেশে যেটা হচ্ছে যে উভয় পরমাণু ইলেকট্রন ফাইনালি শেয়ার করতেছে, কিন্তু সে শেয়ারিং ইলেকট্রন একটা পরমাণু থেকে আসছে, দুইটা পরমাণু থেকে আসছে না। একটা পরমাণু দিয়ে ইলেকট্রন দিয়ে শেয়ার করতেছে, আর একটা না দিয়েই ইলেকট্রন যুগলকে শেয়ার করতেছে। যেমন আমরা যদি বলি যে অ্যামোনিয়া, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে অ্যামোনিয়াতে নাইট্রোজেনে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, যেটাকে আমরা বলি লোন পেয়ার ইলেকট্রন। এই নাইট্রোজেন যখন H+ এর সাথে যুক্ত হয় দিয়ে অ্যামোনিয়াম আয়ন গঠন হয়, তখন কিন্তু H+ বা প্রোটন যেটা, এই H+ এর কিন্তু কোনো ইলেকট্রন নাই। ইলেকট্রন আছে কারণ অ্যামোনিয়ার নাইট্রোজেনের এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন অ্যামোনিয়াকে দিয়ে, H+কে দিয়ে কি হয়, ইলেকট্রন যুগল যে, সেই যুগলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উভয়ই কিন্তু সমভাবে শেয়ার করার মধ্য দিয়ে কিন্তু বন্ধন তৈরি করে। যে বন্ধনটি তৈরি করার মাধ্যমে যৌগ গঠন করতেছে বা এখানে আয়ন গঠন করতেছে, তাকে আমরা বলবো কি, সন্নিবেশ বন্ধন। এখন এটি একটি সন্নিবেশ বন্ধন। আরো যদি আমরা সন্নিবেশ বন্ধনের কথা বলি, যেমন আমরা অ্যামোনিয়া এবং বোরন ট্রাইফ্লোরাইড, আমরা যদি এখানে দেখি যে বোরন ট্রাইফ্লোরাইড, বোরনের আউটারমোস্ট শেলে তিনটা ইলেকট্রন তিনটা ফ্লোরিন দ্বারা সমভাবে শেয়ারের মধ্য দিয়ে বোরন ট্রাইফ্লোরাইড গঠিত হয়। ফলে বোরনে কোনো ইলেকট্রন থাকে না। তবে এখানে একটি বিষয় হচ্ছে কি, যে সন্নিবেশ বন্ধন তৈরির ক্ষেত্রে একটা বিষয় যেটি হয়, যারা দুইটা পরমাণু, একটা হলো দাতা আর একটা হলো গ্রহিতা, তো যে গ্রহিতা তার কিন্তু ইলেকট্রনের ঘাটতি থাকে। আমরা যেমন এখানে যদি খেয়াল করি যে বোরন ট্রাইফ্লোরাইডে বোরন কিন্তু অষ্টকের থেকে কিন্তু তার দুইটা ইলেকট্রন ঘাটতি আছে, কারণ বোরনের আউটারমোস্ট শেলে তিনটা ইলেকট্রন আর তিনটা ফ্লোরিন ইলেকট্রনের একটা একটা করে শেয়ার করতেছে, ফলে 6টা ইলেকট্রন, ফলে তার দুইটা কিন্তু ঘাটতি আছে। সেই জন্য বোরন ট্রাইফ্লোরাইড কিন্তু এটা কিন্তু একটা ইলেকট্রোফাইল হিসেবেও কাজ করে। তাহলে বোরন ট্রাইফ্লোরাইড এখানে যখন অ্যামোনিয়ার সাথে যুক্ত হচ্ছে, তখন অ্যামোনিয়ার নাইট্রোজেনে আমরা জানি কি, যে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। আর বোরন ট্রাইফ্লোরাইডের সাথে অ্যামোনিয়া যখন যুক্ত হচ্ছে, তখন বোরন এবং নাইট্রোজেন, তোমরা চিত্রে অলরেডি দেখতে পাচ্ছ পাশে, যে নাইট্রোজেন তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া বোরনকে দিয়ে প্রথমে সে ইলেকট্রন যুগল তৈরি করতেছে, সেই দিচ্ছে শুধুমাত্র অ্যামোনিয়া দিচ্ছে, নাইট্রোজেনই দিচ্ছে, অ্যামোনিয়া নাইট্রোজেন। তারপরে ইলেকট্রন যুগল নাইট্রোজেন এবং বোরন উভয়ই কিন্তু সমভাবে শেয়ার করার মাধ্যমে কিন্তু এই যৌগটা তৈরি হচ্ছে। তাহলে এটি একটি কি, যে এটি একটি সন্নিবেশ বন্ধন। এখন আরো অনেক সন্নিবেশ বন্ধনের উদাহরণ আছে, যেমন এখানে একটি জটিল যৌগ তৈরি হয়েছে, এখানে কোবাল্টের সাথে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া কি করতেছে, অ্যামোনিয়া কিন্তু এখানে লিগ্যান্ড। আমরা জানি যে এই লিগ্যান্ড কোবাল্টের সাথে কিন্তু কোবাল্টের সাথে কিন্তু অ্যামোনিয়া, 6টা অ্যামোনিয়া কিন্তু কোবাল্টের সাথে কিন্তু যুক্ত আছে, যুক্ত হয়ে কিন্তু হেক্সা অ্যামিনো কোবাল্ট ক্লোরাইড তৈরি করতেছে। তো এই যে এখানে কোবাল্ট, আমরা যদি খেয়াল করি যে কোবাল্টে কিন্তু 3+, এখন অ্যামোনিয়া, 6টা অ্যামোনিয়া কিন্তু লিগ্যান্ড হিসেবে কাজ করে। তোমরা জানো যে লিগ্যান্ড কি, সেটা সম্বন্ধে তোমরা হয়তো জেনেছো
যে লিগ্যান্ডটা আসলে কি, যে লিগ্যান্ডটা হলো যে কোনো পরমাণু গুচ্ছ বা কোনো ঋণাত্মক চার্জযুক্ত আয়ন যারা কেন্দ্রীয় পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে, তাদেরকে বলা হচ্ছে লিগ্যান্ড। এখানে অ্যামোনিয়ার নিয়ে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। আমরা যদি আরো বিভিন্ন লিগ্যান্ডের কথা যদি বলি, এটা সম্বন্ধে যেহেতু কথা আসলে আমরা একটু দু একটা জিনিস একটু বলি, খেয়াল করো। আমরা যদি বলি ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, আয়োডাইড আয়ন, সায়ানাইড আয়ন, অ্যামোনিয়া, পানি, H2O, এগুলো কিন্তু সবই লিগ্যান্ড। এগুলা প্রত্যেকটা কিন্তু লিগ্যান্ড। এই লিগ্যান্ডগুলো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত হয়ে কিন্তু জটিল আয়ন গঠন করে। এবং কিভাবে যুক্ত হয়? সন্নিবেশ বন্ধন দ্বারা। তাহলে আমরা একদিকে যেমন যৌগের মধ্যে সন্নিবেশ বন্ধন দেখতে পাচ্ছি, আয়নের সন্নিবেশ বন্ধন, যেমন অ্যামোনিয়াম আয়নে আমরা সন্নিবেশ বন্ধন দেখলাম, আবার আমরা দেখি কি যে কোনো জটিল যৌগের সন্নিবেশ বন্ধন। আমরা আরো কিছু জটিল যৌগের সন্নিবেশ বন্ধনের উদাহরণ দিতে, আমরা নর্মালি যেমন কিছু উদাহরণ দিতে পারি, যেমন O3, ওজন। ওজনে কি আছে? 3টা অক্সিজেন পরমাণু আছে। তো 3টা অক্সিজেন পরমাণু কিভাবে যুক্ত হয়? অক্সিজেন, অক্সিজেন, এখানে। তাহলে এখানে যেটা হলো যে এইটাতে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, এবং এই অক্সিজেনে যেটা হলো যে এখানে আর এটার সাথে এটার সাথে এইভাবে থাকে। ফলে ওজনের গঠনটা এরকম। এই যে এই অক্সিজেন পরমাণুর সাথে এই অক্সিজেন পরমাণু কিন্তু যে অ্যারো দিয়ে যেটা দেখাচ্ছি আমরা, এটাই কিন্তু সন্নিবেশ বন্ধন। তাহলে ওজনে সন্নিবেশ বন্ধন আছে। আমরা যদি আরো যদি যৌগ দেখি, যেমন আমরা যদি বলি যে নাইট্রাস অক্সাইড, N2O, নাইট্রাস অক্সাইড যদি বলি, তা নাইট্রাস অক্সাইডে N এর সাথে অক্সিজেন, তাহলে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন, এবং এই যে অক্সিজেন, তাহলে এই অক্সিজেন এভাবে যে থাকে, এই অক্সিজেনে কি আছে? নাইট্রোজেন এবং অক্সিজেনের ভিতরে যে বন্ধনটা, এটি কিন্তু সন্নিবেশ বর্গ। এরকম আমরা যদি বলি যে সালফেট আয়ন, তাহলে তার ভিতরে আছে। আমরা যদি দুই একটা জটিল আয়নের কথা বলি, যেমন আমরা যদি বলি যে হেক্সা সায়ানোফেরেট আয়ন, তাহলে হেক্সা সায়ানোফেরেট আয়নের নরমালি FeCN6 4- হেক্সা সায়ানোফেরেট আয়ন। তাহলে হেক্সা সায়ানো, এই যে এটি হলো লিগ্যান্ড, এটাকে বলা হয় মনোডেন্টেড লিগ্যান্ড। এরকম অনেক ধরনের লিগ্যান্ড আছে, ডাইডেন্টেড, বাইডেন্টেড লিগ্যান্ড আছে, ট্রাইডেন্টেড লিগ্যান্ড আছে, হেক্সাডেন্টেড লিগ্যান্ড আছে, যেগুলোকে আমরা পলিডেন্টেড লিগ্যান্ড বলি। তো এই লিগ্যান্ডটা এই কেন্দ্রীয় পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত আছে। তো কিভাবে এটি আছে? এটি যদি আমরা দেখি, তাহলে এখানে নরমালি কিন্তু D2sp3 সংকরণ হয়, এবং এই সংকরণের মধ্য দিয়ে এটি কিন্তু D2sp3 সংকরণে এটা কিন্তু এর সাথে যুক্ত আছে। তা আমরা যদি গঠনটা দেখি, তাহলে এই আয়রনের সাথে, আয়রনের 2+, এটার সাথে কিন্তু সায়ানাইড, সায়ানাইড সায়ানাইড সরি সায়ানাইড তাহলে সায়ানাইড, তাহলে এইভাবে 6টা সায়ানাইড এভাবে কিন্তু থাকে। এবং ওভারঅল কিন্তু এই যে এখানে আমরা যদি এটা চার্জ যদি বলি, তাহলে এখানে 2+, এটি হলো আয়রনের চার্জ, আর ওভারঅল 6টা সায়ানাইড আয়নের কিন্তু প্রত্যেকটার একটা করে মাইনাস চার্জ আছে। তাহলে 6টা সায়ানাইড আয়নের 6টা মাইনাস চার্জ -6, তাহলে -6 আর +2, সেই জন্য ওভারঅলই যখন চার্জ আমরা লিখবো, ওভারঅল চার্জটা হলো প্লাস মাইনাস করে -6 + 2, তাহলে এখানে থাকলো হলো 4-। তাহলে আমরা এটা হলো হেক্সা সায়ানো আয়রন 3 আয়ন। তাহলে এই যে এটি হলো, এখানে কি হচ্ছে? সায়ানাইডটা, লিগ্যান্ডটা কেন্দ্রীয় পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত আছে। তাহলে এভাবে আমরা একদিকে যেমন নর্মাল যৌগে দেখি সন্নিবেশ বন্ধন, আয়নের মধ্যেও আছে সন্নিবেশ বন্ধন, আমরা জটিল আয়নের ভিতরে সন্নিবেশ বন্ধন। এরপরে আমরা যদি বলি যে নিকেল সায়ানাইড, তারপরে আমরা যদি বলি যে আরো যদি বিভিন্ন ধরনের যৌগ যদি দেখি, আমরা হেক্সামিনো কোবাল্ট ক্লোরাইড, এটা যেমন এখানে আমরা বলছি, এরকম বিভিন্ন ধরনের যৌগ যদি আমরা বলি, টেট্রামিন কিউপ্রিক সালফেট যদি বলি, অ্যামোনিয়ার সাথে কপার, তাহলে এখানে অ্যামোনিয়া কপারের সাথে কিন্তু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত আছে। তাহলে জটিল যৌগগুলোতে কিন্তু এরকম সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে আমরা এখন সন্নিবেশ বন্ধন বিভিন্ন জায়গায় আমরা এরকম সন্নিবেশ বন্ধন আমরা দেখতেছি। আমরা সন্নিবেশ বন্ধন যদি দুই একটা কিছু শর্তের কথা বলি, যে সন্নিবেশ বন্ধনের কিছু বৈশিষ্ট্যের কথা যদি বলি এবং শর্তের কথা যদি বলি, তাহলে আমরা দেখব কি যে নর্মালি এই সন্নিবেশ বন্ধনের শর্ত যদি বলি, সন্নিবেশ বন্ধন থাকার জন্য অবশ্যই দুই ধরনের, এই যে দুইটা পরমাণু, দুই ধরনের গ্রুপ থাকবে এখানে, একটা হলো দাতা, একটা হলো গ্রহিতা। তো যারা দাতা, যারা ইলেকট্রন দান করবে, তাদের এক্সেস ইলেকট্রন থাকবে, হয় ঋণাত্মক চার্জ থাকবে, এক্সেস ইলেকট্রন থাকবে। যেমন আমরা যদি বলছি যে অ্যামোনিয়া, পানি, একটু আগে যেটা দেখলাম অ্যামোনিয়া, পানি, এই ধরনের গ্রুপগুলো থাকবে। অ্যামোনিয়াতে নিঃসঙ্গ ইলেকট্রন আছে, পানিতে নিঃসঙ্গ, অথবা ফ্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, অথবা কোনো যৌগে এক্সেস ইলেকট্রন আছে,
এরকম যদি থাকে, এরকম হলো দাতা গ্রুপ। আর একটা হচ্ছে গ্রহিতা গ্রুপ। গ্রহিতা গ্রুপ যে কোনো যৌগ বা পরমাণু যাদের ইলেকট্রনের ঘাটতি থাকে, যেমন আমরা যদি বলি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ইলেকট্রনের ঘাটতি, অষ্টক থেকে ঘাটতি, অষ্টক পূরণে ঘাটতি আছে। তারপর আমরা যদি বলি যে বোরন ট্রাইফ্লোরাইড ঘাটতি আছে, H+ ঘাটতি আছে, তাহলে এরকম ঘাটতি ধরে, তাহলে এদের ভিতরে তখন কি হবে, যে গ্রহিতা সে দাতার কাছ থেকে ইলেকট্রন নিবে, তখন আমরা অ্যারো দিয়ে দেখাই এটি হলো কি সন্নিবেশ বন্ধন। তাহলে আমরা সন্নিবেশ বন্ধন সম্বন্ধে আমরা একটু ডিটেলস জানলাম। এখন এর বৈশিষ্ট্য কিরকম? এর বৈশিষ্ট্য সন্নিবেশ বন্ধনগুলো সাধারণত এটি যেহেতু সমযোজী এবং আয়নিকের কিছুটা মাঝামাঝি অবস্থায় থাকে, সেজন্য এর গলনাঙ্ক স্ফুটনাঙ্কও কিন্তু সন্নিবেশ বন্ধনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু সমযোজী থেকে একটু বেশি এবং আয়নিক থেকে কিন্তু তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। এইটা সাধারণত তড়িৎ পরিবহন করে না, সন্নিবেশ বন্ধনের দ্বারা গঠিত যৌগগুলো তড়িৎ পরিবহন করে না। তারপরে পানিতে এটি দ্রবণীয় খুবই কম, সামান্য পানিতে দ্রবণীয়। তবে নন পোলার যে সমস্ত সলভেন্টগুলো আছে, পানি যেহেতু পোলার সলভেন্ট, নন পোলার যে সমস্ত সলভেন্টগুলো আছে সেই সমস্ত সলভেন্টে কিন্তু এটি অতিমাত্রায় দ্রবণীয়। তারপরে এগুলো হলো দিক চরিত্র বিশিষ্ট এবং এগুলার উদ্দায়িত সমযোজী এবং আয়নিক যৌগের মধ্যবর্তী অবস্থানে এটি অবস্থান করে। এটি কিছু সমানতা ধর্ম এটির আছে। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বহন করে এই সন্নিবেশ বন্ধন। আমরা এখন যে জিনিসটি দেখব সেটি হচ্ছে যে এই যে আমরা সন্নিবেশ বন্ধন নিয়ে কথা বললাম, এর আগে সমযোজী বন্ধন নিয়ে কথা বলা হয়েছে, আয়নিক বন্ধন নিয়ে কথা বলা হয়েছে। তাহলে আমরা দেখব যে কিছু কিছু অনেক ধরনের যৌগ আছে, যে সমস্ত যৌগগুলোতে সব ধরনের বন্ধন কিন্তু পাওয়া যায়। তো এখন আমরা দেখব যে এখানে এই সমস্ত যৌগ, কোন ধরনের যৌগে কি ধরনের বন্ধন পাওয়া যায়। আমরা একটা চিত্রেই যদি দেখি, আমরা একটু আগে যেটা নিয়ে কথা বললাম, যেমন হেক্সাসায়ানোফেরেটায়ন বা হেক্সাঅ্যামিনো কোবাল্ট ক্লোরাইড, আমরা যদি এইগুলো যৌগ দিয়ে যদি শুরু করি, তাহলে আমরা খেয়াল করে দেখো যে আমরা তো একটা যৌগের কথা বলতেছি যে টেট্রামিন কিউপ্রিক সালফেট। টেট্রামিন কিউপ্রিক সালফেট এরকম একটা যৌগের কথা বলছি। এখানে কি কি ধরনের বন্ধন আছে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, খেয়াল করো যেখানে যে প্রথমে আমরা যদি বলি যে এটা হলো লিগ্যান্ড, তাহলে লিগ্যান্ডের মধ্যে সালফেট, তাহলে এখানে অনেক ধরনের বন্ধন আছে। অ্যামোনিয়া, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, তাহলে এটা কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। আমরা জানি যে নাইট্রোজেন প্লাস 3টা হাইড্রোজেন, হাইড্রোজেন, তাহলে নাইট্রোজেনের 5টা 3টা হাইড্রোজেন, তাহলে 3টা হাইড্রোজেন আমরা যদি এগুলো যদি ইলেকট্রন দেখাই, এটা যদি এভাবে দেখায়, তাহলে 3টা হাইড্রোজেন এর সাথে যুক্ত হবে। ফলে এটা কি হচ্ছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে এই যে অ্যামোনিয়া তৈরি হলো, এটি কিন্তু সমযোজী বন্ধন। এখন এটি লিগ্যান্ড, এই লিগ্যান্ডটা যখন কপারের সাথে যুক্ত হবে, আমরা একটু আগে যেটি বললাম, যখন কপারের সাথে যুক্ত হবে তখন কিন্তু এটা সন্নিবেশ বন্ধন দ্বারা কপারের সাথে, কেন্দ্রীয় পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হবে। কারণ টেট্রামিন কিউপ্রিক আয়ন আমরা যদি এটিকে আলাদা করে লিখি যে CuNH3 4 2+ আর SO4 2-, তাহলে এটা হলো ক্যাটায়ন, এটা হলো অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন ইলেকট্রন ট্রান্সফারের দরুন তারা বন্ধন তৈরি করে, তাহলে এটা হলো কি, এটা যখন যুক্ত হবে পরস্পরের সাথে, এটা হলো আয়নিক বন্ধন। আবার সালফেটের ভিতরেও কিন্তু সমযোজী বন্ধনও আছে, আবার কি আছে, আয়নিক বন্ধনও আছে। একটু আগে আমরা যেটা বললাম যে সালফেটের মধ্যে সন্নিবেশ বন্ধনও আছে, সমযোজী বন্ধনও আছে। তাহলে এখানে একাধিক বন্ধন, আয়নিক বন্ধনও পাচ্ছি আমরা, সমযোজী বন্ধনও পাচ্ছি আমরা, সন্নিবেশ বন্ধনও পাচ্ছি। আমরা কমন একটি উদাহরণ দিতে পারি, যেমন আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডের কথা বলি। যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড খেয়াল করো, কমন একটি উদাহরণ যদি আমরা দিই অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডে আমরা যদি ভেঙে লিখি, তাহলে প্রথমে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয়। একটু আগে যেটা আমরা দেখালাম যে নাইট্রোজেন প্লাস 3টা হাইড্রোজেন, তাহলে নাইট্রোজেনের আউটার মোস্ট সেলে 5টা ইলেকট্রন আর 3টা হাইড্রোজেনে একটা একটা করে ইলেকট্রন থাকে প্রত্যেকটাতে। তাহলে এটা যখন তৈরি করবে নাইট্রোজেন, হাইড্রোজেন, তাহলে এটি হলো অ্যামোনিয়া। তাহলে এই যে অ্যামোনিয়া তৈরি হলো, অ্যামোনিয়া তৈরির এই প্রক্রিয়াটা হলো সমযোজী বন্ধনের মাধ্যমে অ্যামোনিয়া তৈরি হয়। এখন অ্যামোনিয়া তৈরি হলো, অ্যামোনিয়া তৈরি হওয়ার পরে অ্যামোনিয়ার সাথে আমরা একটু আগে যেটা দেখলাম, অ্যামোনিয়া প্লাস H+, এই হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। তাহলে এই যৌগ, এটা কি, এটা আমরা যদি এভাবে দেখাই H3N
এইচ প্লাস, এইভাবে। তাহলে এই যে নাইট্রোজেন ইলেকট্রন দিচ্ছে, দিয়ে সাথে বন্ধন তৈরি করতে, এটা হলো সন্নিবেশ বন্ধন। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি NH4 প্লাস। তাহলে অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো সন্নিবেশ বন্ধন দ্বারা। এখন অ্যামোনিয়াম আয়ন যখন তৈরি হয়ে গেলে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, অ্যামোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন মিলে কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই বন্ধনটা হচ্ছে কি? আয়নিক বন্ধন। তাহলে আমরা কি পেলাম এখানে? সমযোজী, সন্নিবেশ, আয়নিক। তাহলে একই যৌগে একাধিক বন্ধন। এরকম অনেক যৌগ আছে, তোমাদেরকে এরকম যৌগ দিতে পারে যে এই যৌগটা কি কি ধরনের বন্ধন আছে, তখন তোমাকে এভাবে ভেঙে ভেঙে দিতে হবে। যেমন আরেকটা যদি আমরা বলি যে পটাশিয়াম বোরন টেট্রাফ্লোরাইড যদি আমরা বলি KBF4, যেমন দেখো একই রকমের যৌগ KBF4। তাহলে ঠিক এখানে প্রথমে যেটা তৈরি হয়, বোরনের সাথে ফ্লোরিন, বোরনের সাথে 3টা ফ্লোরিন যুক্ত হয়। তাহলে বোরনে একটা একটা করে 3টা ইলেকট্রন আছে, প্লাস 3টা ফ্লোরিন। এইটার আউটার মোস্ট সেলের মোট 5টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনের সাথে এ শেয়ার করে। আমরা যদি এটা একটু আলাদাভাবে দেখাই, তাহলে 3টা ফ্লোরিন, তাহলে বোরন এর সাথে ফ্লোরিন, তাহলে বোরন টাইফ্লোরাইডটা গঠন হলো সমযোজী বন্ধন দ্বারা। সমযোজী বন্ধন হওয়ার পরে ফার্দার একটা ফ্লোরাইড আয়নের সাথে সে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হবে। কিরকম ভাবে দেখো, যে আমরা এই যে বোরন টাইফ্লোরাইড লিখলাম FBF, বোরন টাইফ্লোরাইড, এখানে বোরনে কিন্তু কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই এবং অষ্টকও ঘাটতি আছে। তাহলে এই কি হবে? গ্রহিতা হিসেবে কাজ করবে। এর সাথে ফ্লোরাইড আয়ন F-, তাহলে কি হবে? এ তখন ইলেকট্রন দিবে, এই ইলেকট্রন দিয়ে এর সাথে বন্ধন তৈরি করবে। তাহলে এ তখন ইলেকট্রন দিলে আমরা যদি এভাবে দেখাই যে এই ইলেকট্রন দিচ্ছে, এর এক্সেস ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দিচ্ছে, এই ইলেকট্রন দিয়ে এর সাথে বন্ধন তৈরি করে কি হবে? বোরন টেট্রা ফ্লোরাইড আয়ন। এই বোরন টেট্রা ফ্লোরাইড আয়ন এবং পটাশিয়াম আয়ন, তাহলে K প্লাস প্লাস BF4 মাইনাস যুক্ত হয়ে কি হবে? KBF4। তাহলে কি তৈরি হলো? এটা আয়নিক বন্ধনের মাধ্যমে এটা যুক্ত হলো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? সমযোজী বন্ধন, আয়নিক সন্নিবেশ বন্ধন এবং আয়নিক বন্ধন, 3টা বন্ধনই আমরা লক্ষ্য করছি। আমরা যদি বলি যে পানি, নর্মালি পানির অণু, তাহলে আমরা এখানে কি পাবো? দেখো, খেয়াল করো। এখন পানি যদি কিছু পরিমাণ যদি পানি নেই, এখানে অসংখ্য পানির অণু থাকে, তাহলে আমরা ধরলাম যে অসংখ্য পানির অণু আছে। তাহলে আমরা অসংখ্য পানির অণুকে কিভাবে লিখবো? এভাবে যে n সংখ্যক অণু আছে। তাহলে নর্মালি পানিতে যেটা হয় যে HOH, আমরা জানি এভাবে। তাহলে HOH অক্সিজেনের সাথে হাইড্রোজেন কিভাবে শেয়ার করে? এটা কিন্তু সন্নিবেশ বন্ধন, সমযোজী বন্ধনের মাধ্যমে কিন্তু এটা যুক্ত হচ্ছে। হাইড্রোজেন সবসময় অন্য যৌগের অন্য পরমাণুর সাথে কিন্তু সমযোজী বন্ধন দ্বারা কিন্তু যুক্ত থাকবে। তাহলে সমযোজী বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন একটা অক্সিজেন 2টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে পানি গঠন করলো। তাহলে এই যে এটা যখন গঠন করলো, আমরা যদি বলি যে অক্সিজেনে আমরা জানি যে আউটার মোস্ট সেলে যে 6টা ইলেকট্রন, এই 6টা ইলেকট্রনের 2টা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে এভাবে যদি আমরা দেখাই, এটার সাথে প্লাস হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, তাহলে এটা গঠিত হচ্ছে কি হবে? অক্সিজেন, এটা এর সাথে হাইড্রোজেন, তাহলে এভাবে পানি গঠিত হচ্ছে। এখন এই যে পানির অণু, অসংখ্য পানির অণু পরস্পরের সাথে যুক্ত হয়, তাহলে অসংখ্য পানির অণু যখন যুক্ত থাকবে তখন কি হবে? একটা পানির অণু আর একটা পানির অণু, তাহলে আরেকটা পানির অণুর সাথে আরেকটা পানির অণু কি হবে? এই যেভাবে যখন যদি বলি আমরা যে এভাবে অক্সিজেনের সাথে এভাবে পানির অণু, তাহলে এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে, এই লোন পেয়ার ইলেকট্রন আর হাইড্রোজেন, এই হাইড্রোজেনের সাথে এটা কি করবে? এটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, কারণ হাইড্রোজেনে ঘাটতি আছে আর এখানে কি আছে? এক্সেস ইলেকট্রন আছে। তাহলে এই দিয়ে এর সাথে কি হবে? বন্ধন তৈরি করবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে এখানে তাহলে কি পাচ্ছি যে এখানে এর সাথে যখন দুর্বল অক্সিজেন তড়িৎনাত্মক অক্সিজেন দুর্বল হাইড্রোজেনের সাথে দুর্বল বন্ধন তৈরি করবে হাইড্রোজেনের সাথে, তখন এটা হবে কি? এটা একটা হাইড্রোজেন বন্ধন। তাহলে আমরা এটাকে কি বলবো? এভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। আবার এই হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে এভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। তাহলে এখানে কি কি আছে? এখানে সমযোজী বন্ধন আছে এবং আরেকটা আছে হাইড্রোজেন বন্ধন। তাহলে এরকম প্রত্যেকটাতে এরকম ভিন্ন ভিন্ন বন্ধন, একাধিক বন্ধন থাকতে পারে।
আয়নিক, সমযোজী, সন্নিবেশ, হাইড্রোজেন, এরকম ভিন্ন বন্ধন থাকতে পারে। তাহলে বিভিন্ন যৌগ যদি তোমাদের দিয়ে যদি বলে যে এটা এখানে কি ধরনের বন্ধন আছে, তাহলে তোমাকে ডেফিনেটলি আলাদা আলাদা করে দেখাতে হবে যে এখানে কি ধরনের বন্ধন আছে। এখানে আয়নিক বন্ধন আছে, সন্নিবেশ বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, প্রত্যেকটি সেপারেট করে কিন্তু আমাদের তোমাদের দেখাতে হবে। তাহলে এভাবে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখলাম যে আমরা ভিন্ন ভিন্ন একাধিক যে কোনো যৌগে একাধিক এরকম ভিন্ন ভিন্ন বন্ধন থাকতে পারে, ভিন্ন ভিন্ন বন্ধন পাট করে তোমাদেরকে খেয়াল করতে দেখাতে হবে। তা আমরা এটি দেখলাম। এরপরে আমরা যেটি দেখব যে পোলারিটি। পোলারিটি জিনিসটা কি? যে আমরা জানি যে পোলার যৌগটা কি? যে সমস্ত যৌগ একই ধরনের পরমাণু নিয়ে যৌগ গঠন হতে পারে অথবা ভিন্ন ভিন্ন পরমাণু নিয়ে গঠিত যৌগ হতে পারে। যখন কোনো একটা যৌগে ভিন্ন ভিন্ন পরমাণু নিয়ে যৌগ গঠন হবে, তখন তাদের প্রত্যেকটা পরমাণুর যে তড়িৎ-ঋণাত্মকতার মান আছে, সেই তড়িৎ-ঋণাত্মকতার মানের পার্থক্য যদি 0.5 উপরই হয়, তাহলে যে পরমাণুটা অধিক তড়িৎ-ঋণাত্মক সে শেয়ারিং এর ইলেকট্রন যুগলকে কিছুটা নিজের দিকে টেনে নিবে। তখন তার উপরে কিছুটা ঋণাত্মক চার্জ হবে আর অন্য পরমাণুর উপরে কিছুটা ধনাত্মক চার্জ হবে। তাহলে এই যে ঋণাত্মক এবং ধনাত্মক চার্জ, আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক অবস্থা তৈরি হলো, এইটাকেই বলা হচ্ছে, এই অবস্থাটাকে এটাকে বলা হচ্ছে ডাইপোল। এভাবে ডাইপোল সৃষ্টি হয়। তাহলে এইটাকে এই যে ঘটনার মধ্য দিয়ে এটা তৈরি হলো, এটাকে বলা হচ্ছে পোলারিটি। এই প্রক্রিয়াটা হচ্ছে পোলারিটি। আর এই যে এই যৌগটাকে বলা হচ্ছে পোলার যৌগ। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার যৌগ। কেন হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার যৌগ? আমরা যদি একটু খেয়াল করে দেখো যে এখানে ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান হলো 4 আর হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান হলো 2.1। পার্থক্য হলো 1.9, যেটা 0.5 এর উপরে। তবে এর উপরে যদি যাই, যে 1.9 এর উপরে যদি যাই, তখন আর পোলারিটি থাকবে না, তখন কিন্তু পুরোপুরি আয়নিক যৌগ হয়ে যায়। আমরা যদি বলি যে আরো যদি যৌগ বলি যে HCl, হাইড্রোজেন ক্লোরাইড, তাহলে আমরা বলবো যে ক্লোরিন হলো তড়িৎ-ঋণাত্মকতার মান হলো 3 এবং ক্লোরিনের এবং হাইড্রোজেন হলো 2.1, পার্থক্য হলো 0.9। তাহলে এটা 0.5 এর উপরে। তাহলে এরকম হলে এখানে আংশিক পোলার যৌগ তৈরি হবে, আংশিক পোলারিটি হবে, এরকম আংশিক পজিটিভ নেগেটিভ অবস্থা তৈরি হবে। তাহলে এই যৌগগুলোকে পোলার যৌগ। তাহলে এখানে মেরু তৈরি হয়। পোলার মানে মেরু। তাহলে এরকম আংশিক ধনাত্মক ঋণাত্মকের মাধ্যমে মেরুকরণ ঘটে এবং মেরু তৈরি হয়। তাহলে এই যে মেরুযুক্ত এরকম যে যৌগ, যে আংশিক ধনাত্মক ঋণাত্মক, এই ধরনের যৌগগুলোকে বলা হয় পোলার যৌগ। এবং এই যে ঘটনার মধ্য দিয়ে এটি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পোলারিটি। তাহলে আমরা পোলারিটি এবং পোলার যৌগ সম্বন্ধে জানলাম। এরকম সমযোজী, বিশেষ করে সমযোজী যৌগের ক্ষেত্রে এরকম পোলার যৌগ হয় যে সমযোজী যৌগের ক্ষেত্রে যখন সমযোজী বন্ধন গঠিত যে যৌগ, সেই যৌগগুলোর ক্ষেত্রে এ ধরনের পোলারিটি আমরা দেখি। যে বিশেষ করে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যখন ভিন্ন ভিন্ন পরমাণু মিলে যখন সমযোজী বন্ধনের মাধ্যমে যখন যৌগ গঠন হয়, তখন এই বন্ধনে যখন দুইটা পরমাণু যখন তড়িৎ-ঋণাত্মকতার মানের ভিন্নতা থাকে এবং সেই ভিন্নতার বা সেই পার্থক্যটা যখন 0.5 এর উপরে হয়, তখন কিন্তু সেই যৌগটি পোলার যৌগ হয়। তখন এখানে ইলেকট্রনের চার্জ ঘনত্ব কিছুটা পার্থক্য হয়, ফলে এভাবে পার্সিয়াল পজিটিভ পার্সিয়াল নেগেটিভ অবস্থা তৈরি হয়। এটিকে বলা হচ্ছে পোলারিটি। ঘটনাটিকে বলা হচ্ছে পোলারিটি এবং যে যৌগটি, সেই যৌগটি হলো পোলার যৌগ। তাহলে পোলার যৌগ এবং পোলারিটি সম্বন্ধে আমরা ধারণা পেলাম। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পোলার আয়ন। এটি হচ্ছে কি, যে কখনো দেখা যায় যে এই যে সমযোজী যৌগ, এই সমযোজী যৌগে যে ইলেকট্রন শেয়ার করে, শেয়ারিং ইলেকট্রন মাঝখানে থাকে। কিন্তু দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ক্যাটায়ন, এই ক্যাটায়নের উপরে আদর্শ যদি নর্মালি আয়নিক যখন যৌগ বলবো আমরা, তখন আয়নিক যৌগে ইলেকট্রন একটা পুরোপুরি ইলেকট্রন দিয়ে দেয় আর একটা গ্রহণ করে, ফলে অ্যানায়নের উপরে পুরোপুরি ইলেকট্রনের চার্জ থাকে আর ক্যাটায়নের উপরে থাকে না। কিন্তু যদি ক্যাটায়ন যদি তার ধনাত্মক চার্জ দ্বারা যদি অ্যানায়নের ঋণাত্মক চার্জ বা ইলেকট্রনের চার্জ ঘনত্বকে বা ইলেকট্রন ক্লাউডকে যদি কিছুটা নিজের দিকে আকর্ষণ করে, তবে অ্যানায়নের এক প্রান্ত কি হয়, অ্যানায়নের এক প্রান্তে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায় এবং আরেক প্রান্তে হ্রাস পায়। একে বলা হচ্ছে পোলার আয়ন বা অ্যানায়নের বিকৃতি, আয়নিক বিকৃতি বা ইলেকট্রনের ঘনত্বের বিকৃতি। বিষয়টি এরকম। আমরা যদি একটু খেয়াল করি যে এখানে যদি আমরা বলি যে এটি হলো M+ ক্যাটায়ন আর এটি হলো অ্যানায়ন N-, তাহলে
এটা যদি বেশ ছোট হয় তাহলে এই এর নিউক্লিয়াসের থেকে কেন্দ্রের বহিঃস্থখলকের দূরত্ব কিন্তু কম, তখন কি হবে, সে তার টানটা কিন্তু বেশি হবে, তখন এই আকর্ষণ বল দ্বারা কিন্তু অ্যানায়নের ইলেকট্রন মেঘকে সে কিন্তু নিজের দিকে টানবে। ফলে অ্যানায়নের উপরে যে ইলেকট্রন ক্লাউড আছে সেটার যে শেপটা ছিল সেই শেপটা কি হবে, কিছুটা পরিবর্তন হবে। সেই শেপটা পরিবর্তন হয়ে কিন্তু তখন কি হবে, এর টানের কারণে কিন্তু এরকম কিন্তু শেপ হয়ে যাবে ইলেকট্রন ক্লাউডটা। তখন কি হবে, এই ইলেকট্রন ক্লাউডটা এরকম অবস্থা। তাহলে এই যে অ্যানায়ন ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে যে টানার যে ক্ষমতা, ফলে এভাবে যে এক প্রান্তে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায় আর এক প্রান্তে যে হ্রাস পাচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে পোলারায়ন। মানে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘ, অ্যানায়নের ইলেকট্রন মেঘের যে বিকৃতি, ইলেকট্রন মেঘকে নিজের দিকে টেনে নেওয়ার কারণে ইলেকট্রন মেঘের যে বিকৃতি, তাকে বলা হচ্ছে পোলারায়ন। তো এই পোলারায়নের ঘটনার জন্যই কিন্তু আয়নিক যৌগে বিভিন্ন ধরনের সমযোজী বৈশিষ্ট্য লাভ করে। নর্মালি আয়নিক যৌগ যদি আমরা বলি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, পুরোপুরি ক্লোরিনের উপরে চার্জ, ইলেকট্রন চার্জ থাকে, সোডিয়ামের উপরে ইলেকট্রন চার্জ থাকে না। কিন্তু যদি কিছু কিছু যৌগে দেখা যায় কি যে ক্যাটায়নের আকার ছোট বা অনেক ফ্যাক্টর কাজ করে, যেগুলো আমরা একটু পরে আলোচনা করব, সেই ফ্যাক্টরগুলোর জন্য দেখা যায় কি যে ক্যাটায়নটা অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে টেনে নিচ্ছে। নিজের দিকে টেনে নেওয়ার ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটে। এই বিকৃতিটার জন্য যে বিকৃতি ঘটনাটা ঘটছে তাকে বলবো যে পোলারায়ন। দ্যাট মিনস ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের যে বিকৃতি, সেই বিকৃতিটাকে বলা হচ্ছে পোলারায়ন। তাহলে আমরা একটু খেয়াল করো যে আমরা একটু দেখব যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আমরা একটু আগে যেটি বললাম, নর্মালি যখন আয়নিক যৌগ হয় তখন কিন্তু আমরা যেটা বললাম যে ইলেকট্রন মেঘ কিন্তু দুইটা একটা যে অ্যানায়ন, তার অ্যানায়নের উপরে ইলেকট্রন ক্লাউডটা থাকে আর ক্যাটায়নের উপরে ইলেকট্রন ক্লাউড থাকে না। কিন্তু যখন এই ইলেকট্রন ক্লাউড ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যে পোলারায়ন যখন ঘটবে, দ্যাট মিনস ক্যাটায়ন যখন অ্যানায়নের ইলেকট্রন মেঘকে যখন নিজের দিকে কিছুটা টানবে, যখন অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটবে, তখন ইলেকট্রন ক্লাউডটা কিন্তু দুইটা পরমাণুর কিছুটা মাঝখানে চলে আসবে। ফলে মাঝখানে যত বেশি আসবে ওই যৌগটা তত বেশি সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে। তাহলে আমরা যেমন এখানে একটা উদাহরণস্বরূপ দেওয়া আছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে ক্লোরাইড আয়ন অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছাড়ে ক্লোরিন গ্রহণ করে, কিন্তু অ্যালুমিনিয়াম আয়নের আকার ছোট হওয়ার কারণে অ্যালুমিনিয়াম আয়ন দ্বারা এই ক্লোরাইড আয়নের ইলেকট্রনের চার্জ ঘনত্বটা এত বেশি বিকৃত হয় যে তখন এই ইলেকট্রনের ক্লাউডটা অ্যালুমিনিয়াম এবং ক্লোরাইড আয়নের মাঝখানে অনেকখানি চলে আসে। ফলে তখন উল্লেখযোগ্য পরিমাণ এই যৌগে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে সমযোজী বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে এই হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এখন এই আয়নিক যৌগের যে সমযোজী বৈশিষ্ট্য, এই সমযোজী বৈশিষ্ট্য কতগুলি শর্ত দ্বারা নিরূপিত হয়, যেই শর্তগুলিকে একসাথে বলা হচ্ছে যে একটা যৌগে কতটুকু পোলারায়ন ঘটবে, কি কি ঘটনার প্রেক্ষিতে কি কি শর্ত দ্বারা একটা যৌগে কতটুকু পোলারায়ন ঘটবে, এবং একটা যৌগ কতটুকু আয়ন, কত পার্সেন্টেজ আয়নিক, হয়তো 50% আয়নিক 50% সমযোজী, নাকি 40% আয়নিক 60% সমযোজী, কতটুকু তার ভিতরে আয়নিক ক্যারেক্টার থাকবে, কতটুকু তার ভিতরে সমযোজী ক্যারেক্টার, এবং কোন কোন শর্ত দ্বারা আসলে একটা যৌগ মানে পোলারায়ন কতটুকু হবে সেটা নির্ভর করবে। সেই শর্তগুলিকে বলা হচ্ছে ফাজানস রুল, ফাজানের নীতি নামে পরিচিত, ফাজানের রুল। সেই তো ফাজানের নীতিগুলা কি কি এখানে দেখো যে লেখা আছে। ফাজানের নীতিগুলি একটি হচ্ছে ক্যাটায়নের আকার, এটি একটি ফাজানের নীতি। ক্যাটায়নের আকার দ্বারা প্রভাবিত হয় অ্যানায়নের আকার। তাহলে ক্যাটায়নের আকার, ক্যাটায়নের যত বড় হয় তত পোলারায়ন ক্ষমতা তত বেশি হয়। আমরা এগুলো নিয়ে ডিটেলস একটু আলোচনা করব। ক্যাটায়নের আকার, অ্যানায়নের আকার, ক্যাটায়নের চার্জ, অ্যানায়নের চার্জ, এবং ক্যাটায়ন ও অ্যানায়নের ডি ও এফ অরবিটালের ইলেকট্রনের সংখ্যা, এগুলা দ্বারা মূলত আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যের কতটুকু সমযোজিত হবে এই শর্তগুলি দ্বারাই কিন্তু নিরূপিত হয়। তাহলে আমরা একটা একটা করে কিন্তু আলোচনা করব আমাদের বাকি সময়গুলোতে। তো প্রথমে আমরা আসি যে ক্যাটায়নের আকার। নর্মালি ক্যাটায়নের আকার, ক্যাটায়ন তো অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে টানে, ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটে। ফলে ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে, এটি ক্যাটায়নের আকারের উপরে ডিপেন্ড করে, ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে তত কেন্দ্রের নিউক্লিয়াস থেকে বহিঃস্থখলকের দূরত্ব কমে যাবে। ফলে কেন্দ্রের নিউক্লিয়াসের বহিঃস্থখলকের প্রতি টানটা বাড়বে, বা তারপরে যে ইলেকট্রন থাকবে
ইলেকট্রন ক্লাউড থাকবে তার প্রতি কিন্তু আকর্ষণটা বৃদ্ধি পাবে, এবং আকর্ষণটা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু পোলার আয়নটা বেশি ঘটবে। ফলে ক্যাটায়নের আকার যত ছোট হবে, অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিটা তত বেশি হবে, তত পোলার আয়ন বেশি ঘটবে, এবং যত বেশি পোলার আয়ন ঘটবে তত কিন্তু সমযোজী বৈশিষ্ট্য কিন্তু বৃদ্ধি পাবে, এবং সমযোজী বৈশিষ্ট্য যত বৃদ্ধি পাবে তত কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু হ্রাস পাবে। আমরা জানি যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তাহলে আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি কি, যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এটা হলো দ্বিতীয় শক্তি স্তরের মৌলগুলো। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের মৌলগুলো প্রত্যেকটা চার্জই কিন্তু 2+, কিন্তু আমরা যদি সাইজের কথা যদি বলি, যে বেরিলিয়ামের আকার যদি আমরা বলি যে আয়নিক রেডিয়াস যদি পিকোমিটারে দেখি 31, ম্যাগনেসিয়ামের আয়নের কিন্তু 65, 99, 113 এবং 135, তাহলে বেরিলিয়াম আয়নের আয়নিক ব্যাসার্ধ কিন্তু সবচেয়ে ক্ষুদ্র। তাহলে যত ক্ষুদ্র আয়নিক ব্যাসার্ধ তার কিন্তু অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডের প্রতি টান কিন্তু বেশি। ফলে এটা যখন যৌগ গঠন করে, তখন আমরা যদি বলি যে বেরিলিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তার কিন্তু বয়লিং পয়েন্টের কথা যদি আমরা বলি, যে বেরিলিয়াম ক্লোরাইডে কিন্তু বয়লিং পয়েন্ট যদি আমরা বলি যে 405 ডিগ্রি, গলনাঙ্ক কিন্তু মেল্টিং পয়েন্ট কিন্তু 405 ডিগ্রি, হোয়ারএজ ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিন্তু 712, ক্যালসিয়াম ক্লোরাইডে 772, তারপর একটা স্ট্রনসিয়াম ক্লোরাইডে হলো 872, এবং বেরিয়াম ক্লোরাইডে হলো 900। তাহলে এই যে, তাহলে আমরা বলতেছি কি যে বেরিলিয়াম থেকে যত বেরিয়ামের দিকে যাব, বেরিলিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনসিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, আমরা যদি এখানে লিখি বেরিলিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনসিয়াম ক্লোরাইড আর বেরিয়াম ক্লোরাইড। তাহলে আমরা যেটা খেয়াল করতেছি যে এই যে আমরা যদি দেখি এখানে যে তিনটা যৌগের মধ্যে এই যৌগগুলোর ভিতরে বেরিয়াম ক্লোরাইডের, বেরিয়ামে যেহেতু আকার ছোট, আকার ক্ষুদ্র, ফলে তার ক্লোরাইড আয়নের যে ইলেকট্রন ক্লাউড, এই ক্লোরাইড আয়ন ইলেকট্রন ক্লাউডের প্রতি তার টানটা বেশি হওয়ার কারণে ইলেকট্রন ক্লাউডটা বেরিলিয়াম আয়ন এবং বেরিলিয়াম পরমাণু এবং ক্লোরিন পরমাণুর মাঝখানে চলে আসে অনেকখানি। তাহলে এটার সমযোজিতা সবচেয়ে বেশি, কারণ সবচেয়ে টানটা বেশি, তারপরে এইটা, তারপরে এটা, তাহলে সমযোজী যদি বলি যে সমযোজী বৈশিষ্ট্য, তাহলে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হলো বেরিলিয়াম ক্লোরাইডের, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এই হলো সমযোজী বৈশিষ্ট্য। তাহলে সমযোজী বৈশিষ্ট্যর ধারাবাহিকতাটা হলো এদিকে সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। আমরা যদি আয়নিক বৈশিষ্ট্য বলি, তাহলে এদিক থেকে উল্টা যাবে, এটার থেকে এটা আয়নিক বৈশিষ্ট্য বেশি, এখান থেকে এটা বেশি, এটা থেকে এটা বেশি, এটা থেকে বেশি। এবং আমরা জানি কি যে আয়নিক যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, সমযোজীগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। ফলে এটা দেখবো কি যে গলনাঙ্ক যদি কথা যদি বলি, এটার গলনাঙ্ক সবচেয়ে কম, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে প্রত্যেকটির গলনাঙ্কের ক্রম, সমযোজিতার ক্রম আমরা যে কোনো প্রশ্নই যদি আসে, সব ধরনের প্রশ্ন কিন্তু এইটা থেকে কিন্তু অ্যান্সার দেওয়া যাবে, যে আকারের উপরে ডিপেন্ড করে এটার গলনাঙ্কের ক্রম। তাহলে সমযোজিতা যত আমরা সমযোজিতা যত বাড়তেছে, গলনাঙ্ক কিন্তু তত হ্রাস পাচ্ছে। ফলে কোভালেন্ট প্রপার্টি যেদিকে ইনক্রিজ হচ্ছে, গলনাঙ্ক হ্রাস পাচ্ছে, আয়নিক বৈশিষ্ট্য হ্রাস পাচ্ছে। এদিকে আয়নিক বৈশিষ্ট্য বৃদ্ধি পাচ্ছে, গলনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, সমযোজী বৈশিষ্ট্য হ্রাস পাচ্ছে। তাহলে আমরা ক্যাটায়নের আকার দিয়ে আমরা দেখলাম। আমরা নেক্সটে যেটা দেখব, যে এখানে ওই উদাহরণটা এখানে দেওয়া আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং বেরিলিয়াম ক্লোরাইডের ভিতরে ডিটেলস সেই উদাহরণটাই দেওয়া আছে এখানে, যে এখানে গলনাঙ্ক এটা 714, বেরিলিয়ামের ভিতরে 405। তাহলে এটা কেন হচ্ছে আমরা এটা ডিটেলস ব্যাখ্যা দিলাম। তাহলে ক্যাটায়নের আকার দিয়ে আমরা মূলত বিষয়টি দেখলাম। নেক্সট আমাদের যেটি আছে যে অ্যানায়নের আকার। ক্যাটায়নের আকার যেমন একটি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য কতটা হবে, কি পরিমাণ প্রভাব বিস্তার করবে, ক্যাটায়ন আকার যেমন একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, অ্যানায়নের আকারও কিন্তু ততটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। অ্যানায়নের আকার যদি বাড়ে, আমরা যদি দেখি যে অ্যানায়নের আকার যদি বৃদ্ধি পায়, তাই ইলেকট্রন ক্লাউডটা কেন্দ্র থেকে নিউক্লিয়াস থেকে অনেক বেশি দূরে অবস্থান করতেছে। যেমন আমরা যদি বলি যে ফ্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, আয়োডাইড আয়ন, তাহলে যত আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের কথা বলবো, তত এই আয়নগুলোর হচ্ছে কি যে একটা একটা করে নতুন নতুন শক্তিস্তর যোগ হচ্ছে। ফলে তাদের কিন্তু আকার কিন্তু আস্তে আস্তে কিন্তু
বাড়তেছে, তাহলে আয়নিক রেডিয়াস কিন্তু পিকোমিটারে যদি আমরা দেখি, আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে যে ফ্লোরাইড আয়নের হলো 136, ক্লোরাইড আয়ন হলো 181, বোরোনাইড আয়ন 195, 216। তাহলে আয়নিক রেডিয়াস যত বাড়তেছে তত কেন্দ্রের নিউক্লিয়াস থেকে বহিস্থখলকের দূরত্ব কিন্তু বেশি হচ্ছে, ফলে আউটারমোস্ট সেলের ইলেকট্রন ক্লাউডগুলো দুর্বলভাবে যুক্ত আছে এই আয়নের। তাহলে আয়োডাইড আয়নের ইলেকট্রন ক্লাউডটা দুর্বলভাবে যুক্ত আছে, ফলে এর সাথে যে কোনো আমি যদি কোনো ক্যাটায়নের কথা বলি, যেমন সোডিয়াম আয়ন, আমরা যদি বলি সোডিয়াম আয়ন, তাহলে সোডিয়ামের সাথে যখন এগুলো আমরা কম্পেয়ার করব, তাহলে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, তাহলে আমরা যদি বলি, তাহলে আমরা দেখব কি যে এগুলোর মধ্যে আমরা যদি আমরা সমযোজিতার ক্রম এবং গলনাঙ্কের ক্রম যদি বলি, তাহলে আমরা দেখব কি যে সোডিয়াম ক্লোরাইড, আমি তিনটা যদি লিখি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, তাহলে আমরা যেটা দেখলাম যে এখানে মূল পার্থক্যটা কোন জায়গায়? অ্যানায়নে পার্থক্য। ক্যাটায়ন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সোডিয়াম। অ্যানায়ন হলো ফ্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, আয়োডাইড আয়ন। আমরা দেখলাম কি যে আয়োডাইড আয়নের আয়নিক রেডিয়াস হচ্ছে 216, ব্রোমাইড আয়নের আয়নিক রেডিয়াস হচ্ছে 195, ক্লোরাইড আয়নের হচ্ছে 181 এবং ফ্লোরাইড আয়নের হচ্ছে 136। তাহলে এই যে আয়নিক রেডিয়াসের পার্থক্য এবং আয়নিক রেডিয়াসের পার্থক্যের জন্য হচ্ছে কি যে টানটা, তাহলে এই সোডিয়াম কর্তৃক ফ্লোরাইড আয়নের ইলেকট্রন ক্লাউডকে যতটা টানবে, এই আয়োডাইডের ইলেকট্রন ক্লাউডকে আরো বেশি টানবে। কেন? কারণ এটার আয়োডাইড আয়নের, আমরা যদি এরকম ভাবে একটু যদি চিন্তা করি যে এটা সোডিয়াম প্লাস, আর আয়োডাইড আয়নটা কিরকম হবে? আই মাইনাস, এটা হবে আয়োডাইড আয়ন। আর যদি আমরা এখানে লিখি যে সোডিয়াম প্লাস আর ফ্লোরাইড আয়ন, তাহলে কম্পেয়ার করলে এরকম, তাহলে এই সোডিয়াম আয়ন এই আয়োডাইড আয়নের ইলেকট্রন ক্লাউডকে যতটা সহজে টানতে পারবে, কারণ আয়োডাইড আয়নের নিউক্লিয়াস দ্বারা এই ইলেকট্রন ক্লাউডটা দুর্বলভাবে যুক্ত আছে, ফলে এই ইলেকট্রন ক্লাউডকে খুব সহজেই ক্যাটায়নটা কিন্তু নিজের দিকে টানতে পারে, ফলে আয়নের বিকৃতিটা এখানে কিন্তু বেশি হবে। হোয়ারএজ এটা কিন্তু নিউক্লিয়াস দ্বারা আউটারমোস্ট ইলেকট্রন ক্লাউডটা কিন্তু যুক্ত আছে খুব শক্তভাবে, ফলে সোডিয়াম আয়ন কিন্তু এই অ্যানায়নের ইলেকট্রন মেঘকে, ফ্লোরাইড আয়নের ইলেকট্রন মেঘকে কিন্তু ততটা সহজে বিকৃতি ঘটাতে পারবে না। এই বিকৃতি ঘটাতে না পারলে কি হবে? এটা কিন্তু ততটা পোলারিত হবে না। তাহলে পোলার আয়নের ক্ষেত্রে এটার থেকে এটা বেশি পোলার আয়ন ঘটবে। তাহলে ওটা যেহেতু বেশি পোলার আয়ন ঘটবে, ফলে ইলেকট্রন ক্লাউডটা তো এখানে কিন্তু বেশি এভাবে আয়নের বিকৃতি ঘটবে, ইলেকট্রন ক্লাউডটা দুইটার মাঝে এখানে কিন্তু বেশি আসবে, এটাতে যতটা আসবে তার থেকে এখানে অনেক বেশি আসবে, ফলে এখানে বেশি আসার ফলে এটার সমযোজিতা কিন্তু, সমযোজী বৈশিষ্ট্য কিন্তু অনেক বৃদ্ধি পাবে। ফলে সমযোজিতা বাড়ার সাথে সাথে আমরা কি জানি? আয়নিক বৈশিষ্ট্য কমে যাবে, সমযোজিতা বৃদ্ধি পাবে, এবং সমযোজিতা বৃদ্ধি পেলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু হ্রাস পাবে, কারণ সমযোজী বৈশিষ্ট্য যত বৃদ্ধি পাবে, সমযোজী বৈশিষ্ট্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, আয়নিক যোগের বেশি, ফলে সমযোজিতা যত বৃদ্ধি পাবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। ফলে আমরা যদি দেখি যে সোডিয়াম গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখব কি যে এই গলনাঙ্ক স্ফুটনাঙ্কের আমরা যদি এখানে দেখি যে সোডিয়াম, যদি আয়োডাইডের কথা বলি, তাহলে এখানে যদি তো গলনাঙ্কের কথা যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের কথা বলি, তাহলে গলনাঙ্ক প্রায় 801 ডিগ্রি সেন্টিগ্রেড, সোডিয়াম ফ্লোরাইডের গলনাঙ্ক আরও বেশি, সোডিয়াম ব্রোমাইডে তার থেকে কম, সোডিয়াম আয়োডাইডে আরও অনেক কম। আমরা যদি এখানে যদি দেখি, তাহলে এখানে মাত্র যদি সেন্টিগ্রেডে যদি আমরা দেখো, এখানে দেখানো হয়েছে যে গলনাঙ্কের কথা 575, 730, 772 এবং 1352। তাহলে গলনাঙ্ক কিন্তু আস্তে আস্তে কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে কোভালেন্ট কোয়ারেক্টর যত বাড়তেছে গলনাঙ্ক কিন্তু তত হ্রাস পাচ্ছে, এবং এটা ডিপেন্ড করছে যে অ্যানায়নের আকারের উপরে। অ্যানায়ন আকার যত বাড়তেছে, আয়নিক বিকৃতিটা, অ্যানায়নের বিকৃতিটা তত বেশি হচ্ছে, সমযোজী বৈশিষ্ট্য তত বৃদ্ধি পাচ্ছে তত। তাহলে আমরা যে কোনো গ্রুপের বা পর্যায়ে যদি আমরা বলি, তাহলে কিন্তু এটা সহজে ব্যাখ্যা করা যায়, কারণ একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যত যাব, অ্যানায়নের আকার বৃদ্ধি পাবে, সমযোজিতা বৃদ্ধি পাবে। আবার একই গ্রুপে আমরা যদি বাম থেকে ডানের দিকে যাই, তাহলে অ্যানায়নের আমরা অ্যানায়নের মূলত অ্যানায়ন হিসেবে কাজ করে আসলে অধাতুগুলা, ফলে অধাতুগুলার ক্ষেত্রে কিন্তু আমরা যদি খেয়াল করি, তাহলে অ্যানায়নের আকার যত তোমার বাড়বে তত কিন্তু সমযোজিতা বৃদ্ধি পাবে। তাহলে আমরা অ্যানায়নের আকার, ক্যাটায়নের আকার এবং অ্যানায়নের আকার সম্বন্ধে জানলাম। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে ক্যাটায়নের চার্জ। ক্যাটায়নের চার্জ আমরা যদি একটু খেয়াল করি যে ক্যাটায়নের চার্জের উপরেও কিন্তু একটা যৌগের কতটা সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে সেটা কিন্তু নির্ভর করে। ক্যাটায়নের চার্জ আমরা যদি
কতগুলো যৌগ লিখি, যেমন আমরা বলছি যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে তিনটার ক্ষেত্রে অ্যানায়ন একই। ক্যাটায়নের ক্ষেত্রে যদি আমরা দেখি, ক্যাটায়নের চার্জ এখানে সোডিয়ামের চার্জ কত? +1। সোডিয়ামের চার্জ হলো এখানে Na+1, ম্যাগনেসিয়ামের চার্জ হলো Mg+2, অ্যালুমিনিয়ামের চার্জ হলো Al3+। তাহলে কি হয়েছে? এখানে চার্জের মান কিন্তু বাড়তেছে। সোডিয়ামে প্লাস একটা ধনাত্মক চার্জ, দুইটা ধনাত্মক চার্জ, তিনটা ধনাত্মক, ফলে চার্জ যত বৃদ্ধি পাবে, তাহলে ধনাত্মকতা যত বৃদ্ধি পাবে তত অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে সে নিজের দিকে বেশি আকর্ষণ করবে। কথাটা কি ক্লিয়ার বোঝা গেল? যে এইটা চার্জ যত বৃদ্ধি পাবে, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের 2+, 3+, তাহলে ক্যাটায়নের ধনাত্মক চার্জ যত বাড়বে তত অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে সে বেশি নিজের দিকে আকর্ষণ করবে, এবং যত বেশি আকর্ষণ করবে পোলার আয়ন তত বাড়বে। তাহলে পোলার আয়ন যত বাড়বে তত বিকৃতি, অ্যানায়নের বিকৃতি যত বাড়বে তত সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে, এবং সমযোজী বৈশিষ্ট্য যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা এই যদি এটার কথা যদি বলি, তাহলে সবচেয়ে বেশি সমযোজী হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম ক্লোরাইড। তাহলে সমযোজিতার ক্রমটা হলো এটা সবচেয়ে বেশি সমযোজী, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে এই হলো সমযোজিতার ক্রম। এবং সমযোজিতার ক্রমের সাথে সাথে আমরা আরেকটা জিনিস যেটা বললাম সেটি হলো যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। কারণ সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। তাহলে আমরা এখানে যদি বলি যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তাহলে এই তিনটার ভিতরে আমরা সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক জানি। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেন্টিগ্রেড, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হলো 712, আর এটা হলো 190 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব কি যে এদিক থেকে বাম থেকে ডানে গেলে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমযোজিতার ক্রম বাড়তেছে, সমযোজী আস্তে আস্তে সমযোজিতা বৃদ্ধি পাচ্ছে, এবং সমযোজিতা বাড়ার সাথে সাথে কিন্তু যে অর্ডার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক কি হয়েছে? কমে গেছে। 810, 801, 712, 190। ফলে যদি বলে যে এটা গলনাঙ্ক হ্রাস পাচ্ছে কেন, তাহলে আমরা এটা ক্যাটায়নের চার্জ দিয়ে আমরা এটা বলতে পারবো যে ক্যাটায়নের চার্জ বাড়ার সাথে সাথে কিন্তু এখানে সমযোজিতা বৃদ্ধি পাচ্ছে, এবং সমযোজিতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের পরিবর্তন ঘটতেছে। তাহলে আমরা একটা যৌগের বৈশিষ্ট্যের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা কিন্তু আমরা আরেকটা জিনিস দেখলাম যে ক্যাটায়নের চার্জের উপরে নির্ভর করছে। তো ক্যাটায়নের চার্জের উপরে যেমন নির্ভর করে, তেমন অ্যানায়নের চার্জের উপরেও নির্ভর করে কিন্তু। তাহলে অ্যানায়নের চার্জ যত বাড়বে, আমরা যদি বলি যে অ্যানায়নের চার্জ, তাহলে অ্যানায়নের চার্জ যত বাড়বে অ্যানায়নের উপরে ইলেকট্রন ক্লাউড তত বাড়বে। যেমন আমরা যদি বলি যে অক্সাইড আয়ন O2-, আয়োডাইড আয়ন I-, বা ফ্লোরাইড আয়ন F-, তাহলে চার্জের ঘনত্ব যত বাড়বে তত ইলেকট্রন ক্লাউডটা কিন্তু বাড়বে। আমরা যদি বলি যে অক্সাইড আয়ন, এবং আরেকটা যদি বলি যে আমরা ফ্লোরাইড আয়ন, তাহলে আমরা যদি বলি তাহলে সমযোজিতা যত ইলেকট্রন ক্লাউডটা বাড়বে, অ্যানায়নের উপরে ইলেকট্রন ক্লাউড যত বৃদ্ধি পাবে তত কিন্তু কি হবে? সেই ইলেকট্রন ক্লাউড ক্যাটায়ন কর্তৃক কিন্তু ইলেকট্রন ক্লাউডটা আকর্ষিত হবে কিন্তু তত বেশি। তাহলে আকর্ষিত যত বেশি হবে তত কিন্তু পোলার আয়ন বেশি ঘটবে। তাহলে অ্যানায়নের চার্জের উপরেও কিন্তু এইটা অনেকখানি কিন্তু নির্ভর করবে। আরেকটি ছিল যে ডি এবং এফ অরবিটাল। তো ডি এবং এফ অরবিটালের যে বিষয়টি, সেটিও একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারণ ডি এবং এফ অরবিটাল যদি থাকে, তাহলে আমরা জানি যে ডি এবং এফ অরবিটাল যত আকারে বড় হবে, ডি এবং এফ অরবিটাল অনেক আকার বৃদ্ধি পায়। তো আকার যত বৃদ্ধি পাবে, ডি এবং এফ অরবিটাল যত থাকবে, তত ইলেকট্রন ক্লাউড, আমরা যদি এখানে যদি ইয়াটা দেখি, খেয়াল করো, এর আগে যদি আমরা যদি যাই, তাহলে আমরা ডি ইলেকট্রন যদি যত থাকবে তার পোলার আয়ন ক্ষমতা যত বেশি থাকবে। ক্যাটায়নের ডি এবং এফ অরবিটাল, তাহলে ক্যাটায়নের ডি এবং এফ অরবিটালে যদি ইলেকট্রন থাকে তাহলে পোলার আয়ন ক্ষমতা বাড়বে। কীরকম? যে ক্যাটায়ন, যেমন আমরা যদি বলি যে নর্মালি যেমন চতুর্থ পর্যায়ে যদি মৌলগুলা যদি আমরা যদি বলি, বা তৃতীয় পর্যায়ের মৌলগুলো যদি আমরা যদি বলি, তৃতীয় পর্যায়ে যেমন আছে যে আয়রন, কোবাল্ট, নিকেল, এগুলো হলো ডি অরবিটাল ভুক্ত। তাহলে এই সমস্তর ক্ষেত্রে ডি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা কিন্তু
বেশি থাকে। তাহলে ডি অরবিটাল ইলেকট্রনের সংখ্যা বেশি, ডি অরবিটাল থাকা মানে কি ইলেকট্রন সংখ্যা বেশি, এবং কেন্দ্রের নিউক্লিয়াসে কিন্তু প্রোটন সংখ্যা বেশি। ফলে এগুলা কিন্তু এই ক্যাটায়নগুলা কিন্তু অনেকটা কিন্তু এই প্রোটন দ্বারা, এই যে প্রোটনের কেন্দ্রের নিউক্লিয়াস দ্বারা কিন্তু ইলেকট্রনগুলা কিন্তু খুব কাছাকাছি থাকে, তখন কিন্তু আকার কিন্তু ডি এবং এফ অরবিটালে ইলেকট্রন বেশি থাকলে কি হবে, আকার কিন্তু আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে যায়। আকার ছোট হলে কি হবে, কেন্দ্রের নিউক্লিয়াসের কিন্তু বাইরের যে ইলেকট্রন ক্লাউড, অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউড, তার প্রতি টানটা কিন্তু বেড়ে যায়, এবং তার প্রতি যে টানটা বাড়ে, টানটা বাড়লে কি হবে, পোলারায়ন বেশি হয়, এবং পোলারায়ন ক্ষমতা যত বাড়বে তত কিন্তু সমযোজিতা বৃদ্ধি পাবে। ফলে আমরা যদি বলি এখানে যে যেমন আমরা যদি বলি যে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, আবার যদি আমরা যদি পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, আবার যদি আমরা যদি পরের দিকে যদি বলি যে আয়রন ক্লোরাইড, আমরা যদি বলি যে পটাশিয়াম ক্লোরাইড, একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাই, আমরা যদি ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে যদি আমরা যদি বলি যে ফেরাস ক্লোরাইড, তারপরে যদি বলি যে কপার ক্লোরাইড, তাহলে এরকম যদি বলি, তাহলে আমরা দেখব কি যে এদিকে আমরা বাম থেকে যত ডানে যাচ্ছি তত কি হচ্ছে, আমাদের এই যে এগুলাতে ডি অরবিটাল ফাঁকা আছে, কিন্তু এখানে ডি অরবিটাল ইলেকট্রন আছে, কপারে ডি অরবিটাল ইলেকট্রন। তার আগে যদি আমরা যদি ক্রোমিয়াম ক্লোরাইড, তাহলে এই যে যৌগগুলো, তাহলে বাম থেকে যত ডানে যাচ্ছে এগুলো কিন্তু ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে। তাহলে ডি এবং এফ অরবিটাল ইলেকট্রনের সংখ্যা যত বৃদ্ধি পাবে তত কিন্তু কি হবে, কেন্দ্রের নিউক্লিয়াসের কিন্তু প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাবে। প্রোটন কিন্তু বা কেন্দ্রের নিউক্লিয়াস কিন্তু ইলেকট্রনকে তার কিন্তু আরো বেশি আকর্ষণে টানবে, তখন কিন্তু আকার কিন্তু এই যে এই পটাশিয়াম আয়নের থেকে ক্যালসিয়াম আয়নের আকার ছোট, ক্যালসিয়াম আয়ন থেকে ক্রোমিয়াম আয়ন, আয়রন আয়ন এবং কপার, এই কপার 2+, তাহলে এই আয়নগুলোর আকার কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যায়। তাহলে ডি অরবিটালে ইলেকট্রন আস্তে আস্তে বাড়ার সাথে সাথে কিন্তু আকার কিন্তু ছোট হয়ে যাচ্ছে, এবং আকার ছোট হলে কি হবে, অ্যানায়নের ইলেকট্রন মেঘ কিন্তু সে বেশি নিজের দিয়ে কিন্তু টানবে, এবং যত বেশি নিজের দিকে টানবে তত কিন্তু কি হবে, পোলারায়ন বৃদ্ধি পাবে, অ্যানায়নের বিকৃতিটা তত বেশি হবে, তত কিন্তু সমযোজিতা বাড়বে। তাহলে এদিক থেকে এদিকে যত আমরা যাব তত কিন্তু এই যৌগগুলোর সমযোজিতা কিন্তু পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো কিন্তু সমযোজিতা যদি আমরা বলি, এই যে তাহলে এদিক থেকে যত এদিকে যাব আমরা সমযোজিতা বৃদ্ধি পাবে, এবং সমযোজিতা যত বাড়বে তত কিন্তু তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে যে ফ্যাক্টরগুলা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ফাজানের নীতি অনুসারে তোমাদের বিভিন্ন যে পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলোতে আসলে যে হায়ার অর্ডারের যে প্রশ্ন থাকে, হায়ার অর্ডারের প্রশ্নের জায়গাটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এই ফ্যাক্টরগুলো কাজ করে, এবং এই ফ্যাক্টর যে কোনো একটা ফ্যাক্টর দিয়ে ক্যাটায়নের আকার, অ্যানায়নের আকার, ক্যাটায়নের চার্জ, অ্যানায়নের চার্জ, বা ডি অরবিটাল, এফ অরবিটালের যে ইলেকট্রনের সংখ্যা, এগুলোর ফ্যাক্টর দিয়ে কিন্তু পোলারায়ন এর উপরে পোলারায়ন ডিপেন্ড করে, এবং পোলারায়নের উপরে কিন্তু একটা যৌগের সমযোজিতা কতটা হবে, কতটা বৃদ্ধি পাবে সেটা নির্ভর করে, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ভর করে। ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ধারাবাহিকতার ক্রম, সমযোজিতা ধারাবাহিকতা কিভাবে হবে, সেগুলো কিন্তু প্রশ্নে থাকলে কিন্তু এইভাবে কিন্তু এই ফ্যাক্টরগুলো দিয়ে কিন্তু ব্যাখ্যা দিতে হবে। তাহলে আমরা আজকে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে ফাজানের নীতি, সেই ফাজানের নীতির যে 4টা যে শর্ত, এই শর্তগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করলাম, এবং এই রিলেটেড বিভিন্ন যৌগের যে সমযোজিতার ক্রম, এই ক্রমগুলোও কিন্তু আমরা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। তো আমরা আগামী দিনের পরবর্তীতে ইনশাল্লাহ তোমাদের আলোচনা হবে। তো আজকের এই বিষয়টি কিন্তু, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, এবং এগুলা থেকে কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু অনেক বেশি প্রশ্ন হয় এই জায়গাগুলি থেকে, বিভিন্ন অর্ডারের ক্ষেত্রে, যে কোনটার ক্ষেত্রে সমযোজী বেশি, কোনটা সমযোজিতা কম, কোনটার গলনাঙ্ক বেশি, কোনটার স্ফুটনাঙ্ক বেশি, কোনটার কম, এবং তার যে কারণ, সেই কারণগুলো ফাজানের নীতির আলোকে আসলে ব্যাখ্যা করতে হবে। তো আজকে তোমাদের এই পর্যন্তই আমরা দেখালাম। আগামী ক্লাস ইনশাল্লাহ এরপরে আবার শুরু হবে। তো তোমরা এই বলে আমি আমার ক্লাস আজকে শেষ করছি। তোমরা আবারও যে যেখানে আছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা করো, এবং এই ক্লাসগুলি নিয়মিত ফলো করো। তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনায়, এবং সকলে ভালো থাকে এই প্রত্যাশায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।